পটাশ বাড়ি বানাতে শুরু করেছে সকাল সকাল। ল্যাম্প নিয়ে বসে পড়েছে, দুধ বিস্কুট খাওয়া চলছে, আর মন দিয়ে বাড়ি বানানোর কাজটা সম্পন্ন করতে চাইছে। এদিকে কাচুও বসে পড়েছে দুধ বিস্কুট নিয়ে, দেখতেই পাচ্ছি। তবে সিং পটাশ মাঝে মধ্যে একটু অসন্তুষ্টই হচ্ছে ওর মাম্মামের ওপর। কী যেন একটা করতে চাইছে, অথচ সেটা করা হচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই দেখুন, বানিয়েছে কিন্তু অনেকটা, মাঝে মাঝে খুলে ফেলছে এটা ওটা, খুলে ফেলে কী সব কোথায় ফিটফাট করার চেষ্টা চালাচ্ছে। আর ফিটফাট করেও ফেলবে হয়তো একটু পরেই, কিন্তু এই যে খাওয়ানোর সময় বড় বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে ও, কী জানি কোনো একটা কিছু নিয়ে কোনো একটা অসন্তোষ চলছে। দেখা যাক কী হয়। ভুলে কেন গেলি বল? ভুলে কেন গেলি? পাগলা ভুলে না মান। ভুলে কেন গেলি তুই আমার বলবে? এখানে আনাজ কোটাও আরম্ভ হয়ে গেছে। একটু এসে দাঁড়ালাম। আরে কি তরকারি গো? কুঁদরি, আলু আর বড়ির তরকারি, আর ওতে কাঁঠাল বীজ দেবে। আমি খাই না বলে দেবে নাকি? কেন? ভালো জিনিস। এই দেখুন, আনাজ কাটা কমপ্লিট। ওই কুঁদরি আলু বড়ির তরকারির জন্যে কুঁদরি কাটা, আলু কাটা, এখানে আলু, ঢেঁড়স আর কুমড়ো। গুড মর্নিং, চলে এলাম আবার আজকে সকালে। তো আজকে সকালে হচ্ছে এমনি আমি সুস্থ আছি, ভালো আছি। মানে কাল সারা রাত আর যন্ত্রণা হয়নি দাঁতের। ডাক্তারবাবু ওষুধ পাল্টে দিয়েছিলেন, তো সেই ওষুধটা খেয়ে আমি বেশ ভালোই অনুভব করছি। আজকে আর হসপিটাল কোথাও যাওয়ার নেই আপাতত। তবে দাঁতটা নিয়ে আমার যেতেই হবে, কারণ ডাক্তারবাবু তো এটা একটা দাঁতের জন্য একটা সাপোর্ট দিয়ে দিয়েছেন শুধুমাত্র। সেই সাপোর্টটুকু নিয়ে তো বেশি দিন আবার চলবে না, আবার একদিন যন্ত্রণা শুরু হবে। তো আজকে যাব না, আজকে অনেকগুলো কাজ আছে, সেই জন্যে আজকে আর যাওয়ার প্রশ্ন নেই। আজকে কাজগুলো সারি, তারপর চলে যাব। এখন তো চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট নিয়ে। আর সকালেই তো আপনারা দেখলেন যে সিং পটাশ তার বাড়ি বানাতে ব্যস্ত। তার দাদার সঙ্গে একটু খুনসুটিও হচ্ছিল সকাল সকাল সেই বাড়ি ফাড়ি নিয়েই। তো যাই হোক, সেসব আপনারা দেখেছেন। আর হচ্ছে যেটা, যে আজকে সকালে অবশ্য সিং পটাশের বাড়িটা এখন কিন্তু হয়ে গেছে বন্দুক। সে বন্দুক নিয়ে মাঝে মাঝে গুলি করে দিচ্ছে, আবার মাঝে মাঝে সেটা বাড়িও হয়ে যাচ্ছে। কখনো কখনো সেটা ট্রেন হয়ে যাচ্ছে, কখনো কখনো সেটা ক্রেন হয়ে যাচ্ছে। সব মডেলটাই কিন্তু একই রকম। আপনারা গোটা মডেলটা দেখতে চাইলে একটু দেখিয়ে দিই। সিং পটাশের বাড়ি, ক্রেন, ট্রেন এবং বন্দুকের মডেল সবটাই একই জিনিস, একই মডেলে সব কিছু চলে। বুঝতে পারছেন কতটা উন্নত মানের একটা জিনিস তৈরি করেছে। এই জন্যই সিং পটাশ তখন খুব রেগে যাচ্ছিল। মানে ও কি তৈরি করবে সেটা ও নিজেই বুঝতে পারছিল না, সেই জন্যই রেগে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা ওখান থেকে ফিরে আসি, কারণ ওদের মতো থাকতে দিয়ে আমরা দুটো কথা বলি। সকাল সকাল উঠে আমার মনে হলো, মানে আপনারা ভাববেন যে সূর্যদু সকালবেলা উঠেই কবিতা উল্টায়। সেই রকমই ব্যাপার। মাঝে মাঝে তো মনে হয় মানে মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে তারপর কাজে আসি। সেই ফ্রেশ করার জায়গাটা আমার হচ্ছে কবিতা। তো সেই রকম জয় গোস্বামী কদিন ধরে উল্টাচ্ছিলাম। তো আজকে সকালবেলা উল্টাচ্ছিলাম গুগল সার্চ করে অনির্বাণ ভট্টাচার্য। তো অনেক দিন পর আবার একটা কবিতা অনির্বাণ ভট্টাচার্য, যেটা মানে আগে পড়েছিলাম, চোখে পড়লো। তো সেইটাই তুলে নিলাম আজকের দিনটার কবিতার, মানে কবিতা হিসেবে আর কি। দিনটা শুরুই করব এই কবিতাটা দিয়ে আপনাদের সঙ্গে। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। তো চলুন কবিতাটা শুনে নিন আগে, তারপর বাকি কথাগুলো হবে। এর মধ্যে চাটা খেয়ে ফেলি। বাহ, আজকেও চাটা করেছে কিন্তু আদা দিয়ে, ভালোই লাগছে খেতে। এই যে সিঁড়ির সামনে এর মধ্যে আমাদের ফ্যানও গালানো হয়ে গেছে, ভাত নেমে গেছে। বাহ, চলে এলাম, চা খাওয়া শেষ। এবার অনির্বাণ ভট্টাচার্যের কবিতা লাইফ লাইন। এই কবিতাটা যারা কবিতা পড়েন তারা গুগল সার্চ করলেই পাবেন। অনির্বাণ ভট্টাচার্যকে যারা ভালোবাসেন, ওনার কবিতা পড়তে, তো আমার বেশ পছন্দ হয়, সেই কারণে আমি সার্চ করি। আর এই কবিতাটা আমার আগে পড়া ছিল। আর একবার চোখের সামনে এসে যেতে
এটাই নিয়ে এলাম, এটাই আজকের কবিতা মনে হলো আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, ট্রিগারের লক্ষ্য তুমি, কার্তুজে মেশানো আছে ওষুধ, তোমার নেশাগ্রস্ত বাবার ঘামে রাঙানো রক আর তরঙ্গের সেরে ওঠার জন্য। ভালো মানুষের ঔরসে দিনের পর দিন পয়দা করা কিছু বেওয়ারিশ পড়শি জমা ছিল চৌকাঠে। ছুরিতে ধার ছিল না বলে ওদের কোনোদিনই কিছু বলা হয়নি তোমার। শোনো, শান দেওয়ার নাম করে তোমাকে অস্ত্র শেখাতে আসছে ফেরিওয়ালা, ডাকো, আজ তোমার কিছু নেওয়ার আছে। বৃহন্নলার তালির মতো বেসুরো, একখালি চাঁদের মতো একা, বাজ পড়া গাছের মতো ফ্যাকাশে, এই শহরে তোমাকে ডেকোরাম আর কবিতা শেখাতে আসছে বন্ধুর প্রেমিকারা। ওঠো, ঠিক মতো জানলাগুলো বন্ধ করার আগে বলো, বিদিশার অন্ধকার রাত্রির মতো কবিতা ওদের চুলেও জোনাকি হয়ে কাঁদবে শুধু তোমার আঙুলটুকু পেলে। ওঠো, লাইফ লাইন নষ্ট করো না। এই যে উঠে পড়া, লাইফ লাইন নষ্ট না করে সকালটার সঙ্গে ম্যাচ করে যায়, তাই এই কবিতাটা নিয়ে এলাম আজকে আপনাদের কাছে, আপনাদের সঙ্গে। এবার কাজে বসবো, অনেকগুলো কাজ আজকেও করে দেবো এবং খুব ভরসা নিয়েই, যে দাদা আমাকে অর্ডারটা দিয়েছেন খুব ভরসা নিয়ে দিয়েছেন। এই দাদার কাছ থেকে আমি সমস্ত বাঁধাই করার যে সমস্ত মেটেরিয়ালস লাগে সেগুলো এনার কাছ থেকে নিই, এবং অনেক দিনের চেনা। যখন আমি বাঁধাই করি না, যখন আমি, আপনাদের বোধহয় পরিচয় হয়ে গেছে ইতিমধ্যে, দত্তদার সঙ্গে পরিচয় করিয়েছিলাম পরশু দিনে। তো প্রথম জীবনে আমি ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আজকে বরং সেই খানিকটা পিছিয়ে যাই এবং কাজগুলো করতে করতে আপনাদের সেই গল্পের খানিকটা বলি। আবার অন্যদিন গল্পটা সম্পূর্ণ করব, আর সঙ্গে সঙ্গে থাকবে আজকের দিনটাও। চলুন কাজে বসে যাই। এই যে আজকের কাজটা খুবই সিম্পল। তো দেখলেন কাজে বসে গেছি আমি, তো এখানে সমস্ত জোগাড় নিয়ে কাজে বসে পড়েছি। এবার যেটা বলছিলাম আপনাদের, যে ওই যেখান থেকে বাইন্ডিংয়ের মেটেরিয়ালস নিই তার সঙ্গে যোগাযোগটা বহুদিনের, মানে আমার তো ইয়াং বয়সের, মানে ছেলেবেলারই বলতে পারেন। সে সময়ে মানে আমি ওই যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রথম প্রফেশন, তারও অনেক আগে, যখন আমি সবে পড়াশোনা শেষ করেছি, হ্যাঁ, মানে একদম ইয়ং বয়সে, ইয়ং এজের ছেলে মেয়েদের যেটা হয় যে কিছু সমাজের উপকার করব, সেই রকম একটা ব্যাপার স্যাপার আমাদের পাড়ায় গড়ে উঠেছিল। আপনাদের আগে গল্প করেছি, আমাদের একটা এনজিও আছে, হ্যাঁ। তো সেখানে আমরা ওই আশপাশের সমস্ত ছেলেমেয়েরা বিলো পভার্টি লেভেলের, যারা এমনি ঘুরে টুরে বেড়ায়, ঠিক মতো খেলাধুলোর জায়গাও পায় না, প্রপারলি খেলাধুলোও করতে পারে না, প্রপারলি পড়াশোনাটাও হয় না, মানে স্কুল ভিত্তিক পড়াশোনায়, অথচ মা বাবারা চেষ্টা করে যান আপ্রাণ। তো সেইটা দেখে আমাদের খারাপ লাগে, সেই কারণে আমরা অন্যদিকে ঝুঁকে না গিয়ে আমরা করলাম কি, ওদের একটা পড়াশোনা, মানে স্কুল ভিত্তিক পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কীভাবে, সেইটা একটা চিন্তা ভাবনায় রাখলাম। আর ওদের খেলাধুলো, হ্যাঁ, এই সমস্ত রেখে একটা মাঠের মধ্যে, মানে আমাদের জহরদার কথা বলি, জহরদার দাদা মানিকদা ব্যবস্থা করে দিলেন। তখন মানিকদারই মুদিখানার দোকান ছিল, তখন জহরদার টেলর ছিলেন। জহরদা কিন্তু বিখ্যাত টেলর তারকেশ্বরের, মানে অনেকেই টেলর হিসেবে জহরদার নাম জানে, এবং তারকেশ্বরের বাইরেও বহু লোক। আমি জহরদার কাছেই জামা কাপড় করাতাম। তো যাই হোক, তখন মানিকদার মুদিখানা, মানিকদা ওই বাড়ির পেছনের মাঠে মানিকদা তখন ব্যবস্থা করে দিলেন, কিছু বাঁশ দিলেন, বাঁশগুলো পোতা হলো এবং চারদিকে ঘেরার জন্য, এবং জহরদা একটা অনেকগুলো চট এনে দেওয়া হলো। জহরদা সেগুলোকে সেলাই করে জুড়ে একটা বিরাট চট তৈরি করলো, একটা না দুটো, একটা বসার জায়গাও ছিল, আর ওই আর একটা চট, সেটাকে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হতো। তার মধ্যে ছেলেমেয়েরা বসে পড়াশোনা করতো, এবং বহু ছেলে মেয়ে, প্রায় 150 ছেলে মেয়ে, হ্যাঁ। আমি পড়াতাম, নিতাইয়ের সঙ্গে কোনো একদিন পরিচয় করিয়ে দেবো, সন্তু সান্তা, মানে বাবু সোনা পাড়ার, মিঠুন পাখিরা, গৌতম পাখিরা, এরকম
অনেক ছেলে মেয়ে মানে ছেলে এবং মেয়েরাও আসতো, অনেক শর্মিষ্ঠা মুখার্জি আসতো। তো এরকম ছেলে আমাদের উদ্যোগে এইগুলো শুরু হলো এবং পরে আরও অনেকে জুড়ে গেলেন, আরও অনেকে জুড়ে গিয়ে এবং তারকেশ্বরের অনেক রেলকর্মী, তাদের বন্ধুবান্ধব মানে কোন্নগর শ্রীরামপুরের রেলকর্মীরাও বিভিন্নভাবে ওদের সাহায্য করতে লাগলো এবং আমরা একটা রেজিস্ট্রেশনও করলাম সংস্থার এবং পরবর্তীকালে আমরা কিছুটা জায়গা কিনে সেই সংস্থার একটা অফিস বা মানে কাজকর্মের জায়গা একটা তৈরি করলাম। সেটা প্রথমে তৈরি হয়েছিল জায়গাটাকে কিছুটা মানে মেঝে পর্যন্ত ইট দিয়ে ঘিরে নিয়ে সেখানে বালি ফেলে তার উপর চট বিছিয়ে বসা এবং সেখানে কিছু বাঁশের খুঁটি এবং সিমেন্টের খুঁটি দিয়ে সেটাকে চারদিক দিয়ে দরমা দিয়ে ঘিরে ফেলা, উপরে টিনের ছাউনি দেওয়া। সেসব একবার উড়ে গেল ঝড়ে, তারপর আবার চেষ্টা করা হলো ইটের, সেসব দিয়েও অনেকে সাহায্য করলেন, ইট, জানলা, দরজা, সিমেন্ট, বালি, সেই সব দিয়ে একটা ঘর এখন দাঁড়িয়ে আছে। ঘরটাকে রিসেন্ট রিনোভেট করেছি, কারণ এটা মাঝখানটা আমার কাজের জন্য, কর্মব্যস্ততার জন্য আমাকে জায়গাটার দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল অন্য কাউকে। আবার আমি বর্তমানে দায়িত্ব নিয়েছি, তবে খুব একটা এগোতে পারিনি, এগোনোর চেষ্টা চলছে। সেই সচেতনা সেই সময়, তারও আগে থেকে, সেই সময় থেকেই বলি, ওই দাদার সঙ্গে আমার খুব, প্রদীপদার সঙ্গে আমার খুব ভালো পরিচয়, রিলেশন, এবং সেটা রয়েই গেছে। আমার প্রফেশন চেঞ্জ হয়েছে যতবার, তার মধ্যে 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 প্রদীপদা রয়েই গেছেন বিভিন্নভাবে আমার সঙ্গে জড়িয়ে আছেন। সেই প্রদীপদাই আমাকে কাজটা দিয়েছেন আজকে। আর তখন তো দত্তদার কথা বলছিলাম, দত্তদা তো সেদিন বললাম আপনাদের দত্তদার কথা। দত্তদা ছিলেন স্টকিস্টের ম্যানেজার। আর এই সময়টা আসলে আমি যে এই রিপ্রেজেন্টেটিভের প্রফেশনটা আমি আসছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটার কারণটা হচ্ছে মানে আমি সেই সময় আমি মানে পড়াশোনাটা মানে মূল লেভেলের পড়াশোনা শেষ করে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি করতে যাচ্ছি গভর্নমেন্ট সার্ভিসের জন্য। বাড়ি থেকে বলা হলো, একটা জায়গায় ভর্তি হলাম। স্যার প্রচণ্ড ভালোবাসতেন আমাকে, ফুল প্রিপারেশন গভর্নমেন্ট সার্ভিসের, একদম পুরোপুরি প্রিপারেশান নিয়ে আমি রেডি হয়ে গেছি। তখন এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি, পিএসসি, এই সমস্ত পরীক্ষাগুলো আছে। এমন সময় বাপি এক সপ্তাহ বাড়িতে বসে গেলেন। তো মা জিজ্ঞেস করছেন কেন, তো বাপি বলছেন ছুটিতে আছি। তো ওরই মধ্যে বাপি বললেন আমাকে ডেকে মানে ওই এক সপ্তাহের মধ্যে যে আমার চাকরি থেকে অবসর নিতে হয়েছে, কারণ কোম্পানি বলেছে আমাকে আর প্রয়োজন নেই। তো এমনকি মানে সেই সময় আমার তো কোনো ধারণাই ছিল না। আমার বাবা সেই সময় আমায় কোনো বাজার হাটও করতে হতো না, মুদিখানাও করতে হতো না। বাবার সঙ্গে যেতাম মুদিখানার মাস কাভার করতে, বাজার করতে, বাজারটা বয়ে আনার জন্য, কিন্তু এই সমস্ত দায়িত্ব কিছুই ছিল না। ফলে আমার জানাই ছিল না যে সংসার একটা মেনটেন করতে গেলে কতটা কী খরচ হয় না হয় বা কী কী করতে হয়। তো বাবা বাড়িতে থাকবেন, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার নেই। আর বাবাকে তখন কোম্পানি মানে বাবা অত্যন্ত সৎ বলে কোম্পানি বোকাও বানিয়েছিল। 49,000 টাকা মাত্র হাতে দিয়েছিল বাবা 23 বছর চাকরির পরে। চিন্তা করুন, মানে মানুষকে মানুষ কিভাবে ঠকায়। ভদ্রলোক অত্যন্ত ভদ্র, আমরা জানতাম। বাবার অফিসটা দারুণ ছিল। প্রত্যেকবার পিকনিক হতো প্রত্যেক জানুয়ারি মাসে। বাবাকে একটা বোনাসও দিতেন মাঝে মাঝে। বাবাদের বুঝিয়েছিলেন যে প্রভিডেন্ট ফান্ড, পিএফ করার দরকার নেই, বোনাসটা তোমরা নিয়ে নাও, এটাই তোমরা জমাও, ওটাই তোমাদের জমবে। তো কিন্তু সেটা তো সম্ভব হয়নি। বাবা বাড়ি করেছেন, এই সমস্ত ব্যাপার আরও অনেক কিছু, তো সেটা সম্ভব হয়নি কোনো কারণে, এবং সম্ভবও নয়। ওইভাবে পিএফের মতো জমে নাকি। তো শেষ পর্যন্ত ওই 49,000 টাকা বাবাকে হাতে দিয়ে বললেন অবসর নাও। অদ্ভুত ব্যাপার। বাবার মানে সৎ মানুষ, অত্যন্ত সৎ মানুষ, অত কিছু ভাবেননি। আর আমার তো ভাবনার মধ্যে আসেইনি, আমি বুঝতেই পারিনি। কিন্তু আমার উপর একটা চাপ পড়ে গেল। আমি তৎকালীন মানে সেই সময়টা, তার আগে আমি ঠিক করছি সচেতনার পাশাপাশি একটা টেলিফোনের দোকানে, তখন STDISD চলতো বুথ। সেই বুথে একটা আমাদেরই পাড়ার এক রিলেটিভের বুথে আমি বাস স্ট্যান্ডে থাকতাম। তো সেটা আর পাশাপাশি টিউশন করতাম পাড়ায় বা আশেপাশে। তো সেই টিউশনের সেই সময়ও ক্ষতি হয়েছিল, মানে সেটাও বুঝিনি। মাত্র 500 টাকা দিত আমায়, সারাদিন বুথে থাকতে হতো। মানে সেটাও একটা বোকা বানানো আর কি, মানে একটা সম্পর্কের সুযোগে। তো যাই হোক, তখন আমার মাত্র দায়িত্ব ছিল যে কেবল লাইনের টাকাটা দেওয়া। কেবল লাইনটা এনে দিয়েছিলাম বাড়িতে, এই পর্যন্ত। তবে টিভির নেশা কোনো দিনই সেইভাবে ছিল না আমার। এবার যাই হোক, এই সমস্ত চলছে। এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল
আর ওখানে স্যার বলছেন যে সূর্যেন্দু স্যার আসতেন চন্দননগর থেকে, ওই গভর্নমেন্ট সার্ভিসের যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলো দেওয়ার জন্য, যার কাছে পড়তাম। উনি চন্দননগর থেকে আসতেন, একটা ইনস্টিটিউটে পড়াতেন, ওই জন্য উনি পার্সোনালি আমাকে বললেন যে তুমি আমার কাছে পার্সোনালি এসো, তোমার কোনো টাকা পয়সার দরকার হবে না, তুমি চন্দননগরে চলে এসো। কিন্তু স্যারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। স্যারকে মানে কী আর বলি, আমার সেই সময় আর যাওয়া হয়নি, কারণ আমার তখন কাজ খোঁজার একটা হিড়িক লেগে গেল, যে একটা কাজ আমাকে তো খুঁজে বের করতে হবে। মানে যে টাকা বাবার হাতে আছে আমি জানি না কতদিন চলবে সেটা, তবুও সেটা তো শেষ হবে একদিন। তো সেই খুঁজতে গিয়ে তখনই আমি সেই আমার মামাতো দাদা, তার মামাতো ভাইয়ের মানে ভাই তখন একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করে, সেলস ম্যানেজার হিসেবে আছে, একটা এরিয়া সেলস ম্যানেজার। তো ওর থ্রু দিয়ে আমাকে একটা কোম্পানিতে পাঠালো এবং সেখানে আমি ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ সিলেক্টও হলাম। ইন্টারভিউ দেওয়ার জন্য আমার তো মেডিকেল প্রফেশনটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কারণ আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট, সায়েন্সেরও নই। ফলে ওই দাদা আমাকে একটা মানে কী বলে ওটাকে যেন এখন ভুলে যাই, যাই হোক, সেই দাদা আমাকে প্র্যাকটিস করিয়ে দিয়েছিল ইন্টারভিউটা কীভাবে দিতে হবে। তো আমি সেই ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং দিতে গিয়ে তখন যেহেতু আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি ফ্লুয়েন্ট ইংলিশেও নই, ফলে আমি আমার মতো বাংলাতেই মানে ইন্টারভিউটা দিয়েছিলাম আলটিমেট। তো অত শেখানো বলি আমি বলতে পারিনি, আমি নিজের মতো করে ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে সিলেক্টেডও হয়েছিলাম এবং প্রফেশনটা শুরু করেছিলাম। এবং সেই সময় দত্তদা ছিলেন ওই কোম্পানির স্টকিস্ট, তারকেশ্বরে স্টকিস্টের ম্যানেজার এবং কাম অ্যাকাউন্টেন্ট, এবং খুব হাসি খুশি একটা লোক, যে লোকটা প্রাণবন্ত একটা লোক, যে লোকটা এখন একদম চুপচাপ হয়ে গেছে, দেখে খারাপ লাগলো। যাই হোক, অনেকগুলো কথা বলা হয়ে গেল আপনাদের। এইবার আমি আমার কাজটা আবার একটু ধরে নিই, কাজটা শেষ করি। আজকে কিন্তু আমাদের রান্নাবান্নার মধ্যে আপনাদের তো আইটেম দেখাচ্ছিলাম, মানে হচ্ছে বললো যে আলু কুঁদরি আর বড়ি দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মুগের ডাল, হ্যাঁ, ছেলে দুটোর জন্যে দুটো ডিম, হ্যাঁ, দুটো সেদ্ধ ডিম, ডিম সেদ্ধ আজকে হবে, আর ঢ্যাঁড়স কুমড়ো আলু এই সমস্ত দিয়ে একটা তরকারি। এই সমস্ত মাঝে আর একটা জিনিস ঢুকে গেছে, আমরা যে শ্বশুরবাড়ি থেকে এসেছি, শ্বশুরবাড়ি মানে ওখান থেকে আমাদের নোনা ইলিশ দিয়ে দিয়েছিল, তো সেটা ছিল আজকে নোনা ইলিশের ঝাল। বাহ, একটা বিউটিফুল ব্যাপার স্যাপার। তো মা অনেকক্ষণ থেকেই বলছে যে জলখাবারের কথা, আমি বললাম মাকে দিয়ে দিতে, অনেকক্ষণ আগে বলেছিলাম, মা ভুলে গেছে। তো এবার আমি জলখাবারটাও খাবো আজকে, যেহেতু সেই দাঁতের যন্ত্রণাটা, এবার সেটার একটা স্মৃতি রয়ে গেছে, সেই ভয় থেকেই আমি মাকে বললাম যে আজকে আমাকে চিড়ে ভিজিয়ে দাও। কালকে সন্ধেবেলা আমাকে চিড়ে ভিজিয়ে দিয়েছিল এবং রাত্রে চাউমিন খাওয়া হয়েছিল আমার জন্যেই, মানে বিশেষ বললেন যে এরকম চাউ করে দিই, তাহলে রাত্রে সবার জন্য চাউ করে নিই, তাহলে চাউটা করে নিলে নরম নরম হবে, খেতে পারবো। তো সেটাও ভরসা ছিল না, তবে তখন যন্ত্রণাটা অনেকটা কমে গেছে, ডাক্তারবাবু যে ওষুধটা আবার আমাকে অ্যাড করেছেন আর কি, সেইটা খেয়েছি তার আগেই, ফলে সেই যন্ত্রণাটা কমে গিয়ে এবং চাউটাও যথেষ্ট নরম ভালোভাবে করেছিল, যাতে সেদ্ধ করে হয়েছিল খুব সুন্দর, যাতে আমার কষ্ট হয়নি কোনো রকম। আজকে সকালে এখনও পর্যন্ত যন্ত্রণাটা ভালো থাকলেও আমি মাকে বললাম চিড়ে দিতে, সেই জন্যই মা চিড়ে ভিজিয়ে দিচ্ছে, আমি এখন চিড়ে খাবো। চলুন চিড়ে খাবো এবং কাজটা করব। এই জানলার ফাঁক দিয়েই দেখাই স্বস্তির বৃষ্টি নেমেছে আজ। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আজকে? কি আরাম লাগছে, ঠিক সেদিনের মতো বৃষ্টিটা নেমেছে, দেখুন একদম ঝমাঝম। তবে বাড়িতে জিনিসপত্র কাটা ছিল, সেগুলো নামিয়ে আনতে হলো, এইমাত্রই নামিয়ে আনলো। যদি বৃষ্টিটা খানিকটা হয় তাহলে কিন্তু আজকে আবার ঠান্ডা করে দেবে ওয়েদারটাকে। এই যে দুটোতে বসেছি জানলায় বৃষ্টি দেখতে, ওই দেখুন, এই যে এসে গেছে আমার জলখাবার, চিড়ে ভেজানো। এটা দেখে কিন্তু বেশ আরামও লাগে, বলুন কি আরামের একটা খাওয়া। আর এই গরমের দিনে তো অবশ্যই পেট ভরা খাবারও আর ঠান্ডা করে দেয় শরীরকে। চলুন চিড়েটা খাই, খেতে খেতে কাজটা সারি। আমি চিড়ে খেতে বসেছি, আর আমার দুই ছানা দুজনে ভাত খেয়ে নেবে সকালবেলা। মা আবার এই যে মুড়ির যে আলু চচ্চড়ি বানানো হয়েছে, সেই আলু চচ্চড়ি চিড়ে দিয়ে টাকনা দিতে দিল আমাকে। বাহ, সুপার। তো টাকনা দিয়ে চিড়েটা খাই, খেয়ে নিয়ে
তারপর আবার কাজটা করব, তার মধ্যে কাচুদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে। ওরা কি খাচ্ছে গো এখন? ভাত, ডাল আর আলু সেদ্ধ। এটা খেতে ওদের খুব ভালো লাগে। এই যে ওদের মাম্মাম সব জোগাড় করছে, সিং পটাশ ঝুঁকে ঝুঁকে দেখছে ওর মাম্মামের ফোনটা। ওখানে একটা কার্টুন চলবে, কার্টুন দেখতে দেখতে খাওয়া। এই কাচু সেটা খুঁজে বার করছে। এর মধ্যেই জানলার বাইরেটা দেখুন, আরাম হচ্ছে না দৃষ্টিটা দেখে? ওহ কি আরাম, কি আরাম। এই যে কাচু বসে পড়েছে, কাচুকে মেখে দিয়েছে ভাত, কাচু খেতে শুরু করেছে। আর শিং পটাশ খাইয়ে দিতে হবে, আর কিছুদিন পরে শিং পটাশও খেয়ে নেবে নিজে নিজেই, সেটা জানি। এই যে সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছুকে আয়োজন করে তারপর নিজে খেতে বসেছে, সব কমপ্লিট করে। হ্যাঁ এই যে মা আর বাপি এখানে খেতে বসেছে। আরে কি খাচ্ছ মা? ওই একই খাবার, মুড়ি, আলু চচ্চড়ি আর বাতাসা। মা ওই বাতাসাটা নেয়, মায়ের মামার বাড়ি মানে হাওড়ায় ওই নিয়মটা ছিল, মা ছোট্ট থেকে ওটা নিয়ে এসেছে, যে একটু বাতাসা নেওয়া মিষ্টি হিসেবে বা যাই হোক, ওই মুড়ির সঙ্গে বাতাসা, এটা মায়ের মামার বাড়ির নিয়ম। তো খাওয়া দাওয়া চলছে, আমি কাজ করতে করতে উঠলাম একবার সবার খাওয়া দাওয়াগুলো দেখানোর জন্য, আবার একটু বসে পড়ি। আজকে বৃহস্পতিবার, পুজো করবে, এই লেগেছে আলপনা দিতে। প্রত্যেক বৃহস্পতিবারে ও এইভাবে আলপনা দেওয়ার পর তারপর পুজোয় বসে, এবং এক একবার এক এক রকমের আলপনা। আগেও আপনাদের দেখাবো ভেবেছি, দেখানো হয়নি। আজকে বাড়িতেই আছি এই সময়, ওর পুজোর সময় নিজেও কাজে বসেছি, আর এটাও আজকে দেখাতে পারলাম বাড়িতে আছি বলে। ইতিমধ্যেই আরও কিছু আলপনা দেওয়া হয়েছে, এটা এখনো সম্পূর্ণ হয়নি। দেখুন গোটাটা কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার করবেন। এর মধ্যে অন্য আলপনাগুলো একটু দেখিয়ে নিই। এই আমাদের ঘরের চৌকাঠ, আর এই আর একটা ঘরের চৌকাঠ মা আর বাপিদের। এখন বাইরের দরজায় আলপনা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। এই আলপনাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কেমন লাগছে। আমি অল্প স্বল্প ছবি আঁকতে পারলেও এই ব্যাপারটা খুব একটা ফ্লুয়েন্ট নই, তবে অনেকটা সময় দিয়ে অনেক বড় জায়গা দিলে তখন মাঝে মাঝে চেষ্টা করে দেখি। যেমন শ্বশুরবাড়িতে করেছিলাম আমি আরও দুজনে মিলে কার্তিক পুজোয়, গোটাটাই আমরাই সাজিয়েছিলাম ওখানে। তবে এরকম সুন্দর করে চৌকাঠে চট করে একটা এরকম ড্রয়িং করে ফেলা, যেটা চৌকাঠটাকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়, এই ব্যাপারটা কিন্তু আমার খুব একটা চট করে এরকম আসে না, সময় লাগে। কেমন হলো বলুন? মোটামুটি কাজকর্ম সবই প্রায় কমপ্লিট। আমারও সেলাই করা হয়ে গেল বলতে গেলে, আর ওদিকে পুজো হয়ে গেছে। শিং পটাশ আর কাচুর চান হয়ে গেছে, জল এসে গিয়েছিল, চান করে নিয়েছে, আমার চানটা বাকি আছে। তারপরেই খেতে বসা, তারপর তো সেই একই ব্যাপার, একটু বিশ্রামের পর আবার পড়াতে যাওয়া, আর আজকে ব্লগটাকে পাবলিশ করা, আপনাদের কাছে পৌঁছে যাওয়া। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কাল ফিরে আসি নতুন কিছু নিয়ে, নতুন ব্লগে।
বৃথা যে সাহিত্য তার নাম লেখা জলে, যদি ছুঁই সেই নাম, যে হাতে ছুঁয়েছি সেই হাত ভেসে চলে কত না নগর কত গ্রাম। নিরুদ্দেশ নৌকা হয়ে কত ঘাট পার করে শেষে হাত স্বর্গ পায় কত, উচ্ছ্বসিত ভেনুপূর্ণ যে স্বর্গ পেয়েছ তুমি, হে ক্ষত বিক্ষত